আজ থেকে প্রায় মাসখানেক আগের কথা। পৌরসভার এক সিএনের সাথে কথা হচ্ছিল। তিনি আলোচনার এক ফাঁকে হঠাৎ করেই বললেন যে, পারভেজ ভাই, বাংলাদেশের পৌরসভার ভিতরে যত ভবন হচ্ছে, এই ভবনগুলি অপরিকল্পিত হয়ে যে গড়ে উঠছে, ভবনগুলো যে ইমারত নির্মাণ বিধিমালা মেনে হচ্ছে না, বা বেশিরভাগ ভবন গায়ে গায়ে লেগে উঠছে, এটার জন্য 2 থেকে 3 জন মানুষকে আপনি খুব সহজেই ইন জেনারেল আপনি দায়ী করতে পারেন। নাম্বার 1, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা পৌরসভার, নকশাকার, প্ল্যান অনুমোদন শাখার সাথে জড়িত ব্যক্তি বাংলাদেশের সকল পৌরসভায়। সে বলছে যে সে তো অনেক এক্সপিরিয়েন্সড, অনেক জায়গায় জব করেছে, যে আপনি নিশ্চিত থাকেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নকশাকার, এই প্ল্যান অনুমোদন শাখার সাথে জড়িত যারা সাইটে যায় কাজ চলাকালীন সময়ে, ঠিক আছে, প্রত্যেকটা লোক কম কিংবা বেশি একেবারে ঘুষের সাথে জড়িত। রাজুকেরও কিন্তু একই চরিত্র, কোনো ব্যতিক্রম 19-20 হতে পারে। পৌরসভা নেই তার মন্তব্যটা। কারণ কি, এই পোস্টগুলিতে যারা আছে, যে ইঞ্জিনিয়ার আছে, ম্যাক্সিমাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। প্রত্যেকের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু সিভিল রিলেটেড। পৌরসভাতে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এই নকশাকার যারা থাকে, ড্রাফটসম্যান যারা, এরা টাকার বিনিময়ে দেখা যায় একটা সাইটে ভবন আইন মেনে হচ্ছে না, সেটব্যাক রুলস মানছে না, ভবনের ছাদ বাড়িয়ে পাশের বিল্ডিংয়ের গায়ে লাগিয়ে দিচ্ছে। যখনই সাইটে ভিজিটিংয়ে গেল, 2,000, 5,000, 10,000 টাকা ধরাই দিল, সে চুপ করে গেল। অথবা ক্ষমতা দেখালো, থ্রেট দিল, হুমকি দিল। বাংলাদেশে যখন যেই দলই ক্ষমতায় ছিল, সেটা যেই দলই হোক না কেন, এই চেষ্টা করেছে এই লোকগুলোকে হয় টাকা দিয়ে কিনে নিতে, অথবা হুমকি দামকি দিতে, অথবা যে কোনোভাবে প্রভাব বিস্তার করতে। তো ইন দ্য মিন টাইম আমরা যখন আলোচনা করছিলাম, একজন ইঞ্জিনিয়ার আসলেন আমাদের আলোচনার ফাঁকে। সে তখন কথার একটা রিপ্লাই দিলেন যে, স্যার আমরা কি করব? অমুক নেতায় কল দেয়, অমুক বড় ভাই কল দেয়, অমুক বড় ব্যবসায়ী কল দেয়, আমরা আটকে রাখতে পারি না, আমরা কি করার আছে? ক্ষমতা দেখায়। যখন যেই দল ক্ষমতায় থাকে, প্রত্যেক দলের নেতা থেকে, ছোট নেতা থেকে শুরু করে একদম বড় নেতা, এই জায়গাগুলিতে ভবনের আইন মানার ক্ষেত্রে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। টু বি অনেস্ট, ফর মাই হার্ট, বাংলাদেশের যতগুলো পৌরসভা আছে, পৌরসভার যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নকশাকার, প্ল্যান অনুমোদনের সাথে জড়িত যারা আছে, সবাই বলবো না যে 100%, বাট মেজরিটি পার্সেন্ট ইঞ্জিনিয়ার, নকশাকার, ড্রাফটসম্যান, প্রকৌশলী করাপ্টেড বাংলাদেশে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। এমন একজন মনে হয় যে সুফি সাপ বা পীর সাপ পাওয়া যাবে না। এরা কোনো না কোনোভাবে হয় বাধ্য হয় ঘুষ খাওয়ার বা টাকা লেনদেন করার একটা কালচার তারা চালু করে ফেলে। এই বিষয়টা কারণে বাংলাদেশ অপরিকল্পিতভাবে গড়ে উঠছে। আমাদের অনেক রাজনীতিবিদরা বলেন বাংলাদেশ হবে সিঙ্গাপুর। ইম্পসিবল। বাংলাদেশ গঙ্গাপুরও হবে না। যে কোনো জায়গাকে সারা পৃথিবীর বুকে অন্তত না হোক জাতীয়ভাবে যদি পরিচিত করে তুলতে হয়, সেখানকার স্থাপনা, সেখানকার এরিয়া হতে হবে সুপরিকল্পিত। এরিয়ার মাস্টার প্ল্যান হতে হবে। ভবনগুলো হতে হবে ইমারত নির্মাণ বিধিমালা মেনে। গায়ে গায়ে লেগে ভবন হবে আর আমরা বলে দিব বাংলাদেশ হবে সিঙ্গাপুর। এটা একেবারে নেহেদ মস্কারি ছাড়া আর কিছু না। আপনি যেই এরিয়ায় থাকেন, আপনি বাংলাদেশের যেই পৌরসভায় থাকেন, আপনার পৌর এরিয়ার কয়টা ভবন, সদরের কয়টা ভবন আইন মেনে হয়েছে? মার্কেটের গায়ে মার্কেট লেগে উঠেছে, ভবনের গায়ে ভবন। এক ভবনের জানলা খোলা যায় না, আরেক ভবনের মানুষের কথা শোনা যায়, আলো বাতাস পর্যাপ্ত থাকে না।
কিছু কিছু জায়গায় তো এমন 2 ভবনের মাঝখানে কোনো গ্যাপই নেই। অনেক ভবন এমন প্লাস্টার করা যায় না। এটার দায় সম্পূর্ণভাবে, যদি রাজুক টাজুক বাদ দিলাম, পুরো এরিয়ায় এই দায় সম্পূর্ণ পৌরসভার। হয় তারা পাওয়ারের কাছে, ক্ষমতার কাছে নথি স্বীকার করছে, অথবা টাকার কাছে, আর কিচ্ছু না। পৌরসভা যদি স্ট্রিক্ট হয়, কারো ক্ষমতা নেই যে ভবন বেআইনিভাবে করবে। দেখা যায় পৌরসভার ইঞ্জিনিয়ার, সে তো একটা চাকরি করে, সে তো বসে প্রাইভেট প্ল্যান করার তার লিগ্যাল রাইটস নেই, তাই তো? আইনগতভাবে তার কোনো সুযোগই নেই। সে নিজেই প্ল্যান অনুমোদন দিচ্ছে, আবার সন্ধ্যার পরে সে নিজেও বসে বসে প্ল্যান করছে। এতে কি হচ্ছে? তার ভবন সে নিজেই চেক দিতে যাচ্ছে। তো ভবন কি আইন মেনে হবে? ধরেন এমন যে আপনি ব্যাটসম্যান, আপনি ব্যাটিং করছেন, আবার আপনি নিজে আম্পায়ার। চুরি আপনি নিজে করছেন, কিন্তু চোর ধরার জন্য সেই লোকটাও হচ্ছে আপনি নিজে। একটা ঘটনা মনে পড়ে গেল, আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা লঞ্চ ডুবে গেছে। তো একটা তদন্ত কমিটি হয়েছে। তো তদন্ত কমিটির যে 4-5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি হয়েছে। যার লঞ্চ ডুবে গেছে, ফিটনেসবিহীন লঞ্চ, যার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে, যে মালিক পক্ষের ভিতরে দেখা যায় ওই ইনভেস্টিগেশন যে করতেছে, মালিক পক্ষেরই একজন হচ্ছে এখানে আছে, 1-2 জন। তাহলে পরিকল্পিতভাবে ভবন গড়ে উঠবে কিভাবে? এই বাংলাদেশ তো আপনার আমার, এই জেলা আমার, আপনার আমার, এই দেশ আমাদের। এই দেশকে সুপরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে, এই দায়িত্ব ইঞ্জিনিয়ারদের, এই দায়িত্ব আপনার আমার। এখন আমি হয়তো পৌরসভার অনেক ক্রাইম, অনেক ভায়োলেন্স, অনেক অনিয়ম নিয়ে কথা বলতে পারি, আই নো ভেরি ওয়েল। বাট আমরা দেশের জনগণও কিন্তু ভালো না। আমরা আইন মানাকে প্রেস্টিজ ইস্যু মনে করি। আমরা ভবনের ছাদ যদি ক্ষমতা দেখিয়ে রাস্তার উপরে আনতে না পারি, তাহলে মনে হয় না, ক্ষমতাটা শোয়িং হয় না ভালোভাবে, দাপট দেখাতে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ভবন করছে, ভবনে আলো বাতাস প্রবেশ করছে না। কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। বাংলাদেশ মোটেও সিঙ্গাপুর হচ্ছে না। বাংলাদেশে যেভাবে ভবন হচ্ছে অপরিকল্পিতভাবে, শতকরা 5% ভবনও ইমারত নির্মাণ বিধিমালা মেনে হচ্ছে না। তাহলে আমাদের রাজনৈতিক লিডাররা যে বলে বাংলাদেশ হবে সিঙ্গাপুর, নির্দিষ্ট জেলা হবে সিঙ্গাপুর, এটা নেহাত ফাঁকা বুলি ছাড়া আর কিছু না। পসিবল, 100% পসিবল। এই যে কোনো পৌর এরিয়ার মাস্টার প্ল্যান লাগবে। কোন জায়গায় রোড নেটওয়ার্কিং সিস্টেম কতটুকু লাগবে, রাস্তাঘাট কতটুকু চড়া হবে, হসপিটাল কোথায় হবে, ইটভাটা কোথায় হবে, মসজিদ কোথায় হবে, মন্দির কোথায় হবে, শপিং কমপ্লেক্স কোথায় হবে, শপিং কমপ্লেক্স হলে পার্কিং কী পরিমাণ লাগবে। ভবন হচ্ছে, মার্কেট হচ্ছে, কিন্তু পার্কিং রাখছে না, রাস্তার উপর গাড়ি রাখছে, রাস্তা দিয়ে মানুষ যেতে পারছে না। এই পরিস্থিতি তো আমাদের কাম্য না। তো যারা, শুধু পৌরসভার কথা বলেছি, সিটি কর্পোরেশনও একই অবস্থা, রাজুকেও একই অবস্থা। ঘুষ ছাড়া কাজ হয় না এই জায়গাগুলোতে। আমরা ঘুষ দেই বলেই তো তারা ঘুষ নেয়। আর ঘুষ তো আমরা নিজের স্বার্থেই দিই। যেখানে ভবনের অনুমোদন পাবে, ধরেন 6 তলা, সেখানে অনুমোদন দিয়ে দিচ্ছে 9 তলা, যেখানে পাবে 15 তলা, সেখানে করতেছে 30 তলা। হাজার হাজার ভবন বাংলাদেশের, যদি অনুমোদিত প্ল্যানের সাথে যেই প্ল্যানটা অনুমোদন হয়েছে সেটার সাথে যদি ওয়ার্কিং ড্রয়িংয়ের মিল করে, বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গার ভবনই মিল পাওয়া যাবে না। অন্তত 95% ভবন টিকবে না, ভাঙা পড়বে অনেক ভবন। একদম আত্মবিশ্বাসের সাথে আমি এই কথা বলে দিলাম। ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আর অবশ্যই ভবন নির্মাণে সচেতন হবেন।